পারেন নাই, আমি বিশেষ করে যে আপনারা আসলে চরম একটা জিনিস মিস করছেন। একজন লিডার হিসেবে আপনাদের দায়িত্ব হচ্ছে যখনই প্রোগ্রাম ডাকা হবে তাহলে অবশ্যই আপনাদের টিমের প্রত্যেক ডিস্ট্রিবিউটরকে যেভাবে আপনি শুধু অ্যাটেন্ডটা আপনি তো করে দেবেন। ওকে, এরপরে বাকি কাজটা তো ট্রেনারই করতেছে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা যেখানে ছিলাম যে মানুষ আমাদেরকে যখন ব্লকিং কোশ্চেন করবে তখন আমরা কিভাবে উত্তর দেবো। আসলে ব্লকিং কোশ্চেন একটা জিনিস সবসময় মনে রাখবেন, ব্লকিং কোশ্চেন আর কোনো কোশ্চেনের ব্যাপারে আপনারা মাথায় রাখবেন যে কেউ যখন আপনাকে কোথাও কখনো কোনো প্রশ্ন করে, আপনি প্রশ্ন করার সাথে সাথে বুঝে ফেলবেন সে আসলে টিএনসি সম্পর্কে সে কিছু বুঝেই নাই, সে কিছু জানেও না। ধরেন আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, এখন হঠাৎ করে আপনাকে রাস্তা কেউ দেখে টিএনসি নিয়ে কোনো একটা প্রশ্ন করছে, এখন সেক্ষেত্রে আপনি যদি বস অনেককে কি শব্দ হচ্ছে একটু মিউট করে দেন। বস শুনতে পাচ্ছেন? বস মিউট করে দেন। হ্যাঁ, অনেকে আনমিউটে আছে, মনে হয় মিউট করে দেন। বুঝি নাই, অনেকে আনমিউটে আছে তো এটা মিউট করে দেন, মনে হয়ে গেছে। ওকে, তো যেটা বলতেছি প্রশ্ন করবে, আপনি সাথে সাথে বুঝে ফেলবেন এই লোকটা আসলে এই বিষয়ে কিছুই জানে না। ধরেন রাস্তাতে আপনাকে কেউ কোনো একটা কোশ্চেন করলো টিএনসি নিয়ে, আপনি কি করবেন? উত্তর দিবেন না। ধরেন আপনাকে কেউ, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ একটা প্রশ্ন করলো আপনাকে টিএনসি নিয়ে, এই কোশ্চেন ওই কোশ্চেন, আপনি বলতে আচ্ছা হ্যাঁ তারপর, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর বলেন, হ্যাঁ তারপর, ও আচ্ছা হ্যাঁ বলেন তারপর, ও আচ্ছা হ্যাঁ বলেন তারপর, ও আচ্ছা আচ্ছা যাই হোক। তবে আমি বুঝতে পারছি আপনারা অনেকগুলো কোশ্চেন করছেন, আরো অনেকগুলো কোশ্চেন আপনার কাছে আছে। তো আসলে ভাই আমি তো আর ফেরিওয়ালা না, আমি হকারও না যে রাস্তা দাঁড়া দাঁড়া আপনার সকল প্রশ্নের উত্তর দেবো। যদি আপনার সময় থাকে আপনি একসময় আমার অফিসে আসবেন, সেখানে বসে আমরা চা নাস্তা খেতে খেতে একসাথে আমরা আপনার কথাগুলো নিয়ে, প্রশ্নগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমি বুঝতে পারতেছি আপনি আমাদের কোম্পানি সম্পর্কে অনেক ইন্টারেস্টেড, তবে ভাইয়া রাস্তাতে আসলে কথা বলা যায় না, আমরা অফিসে বসে কথা বলবো। ওকে, আমরা সবাই কিন্তু অবশ্যই কাজটা করবো। কারণ একটা জিনিস সবসময় রাখবেন, আচ্ছা বলেন তো, রাস্তায় যদি কোনো লোক অ্যাক্সিডেন্ট করে, মাথা ফেটে যায়, অসুস্থ হয়ে পড়ে, আজ পর্যন্ত দেখছেন যে কোনো ডাক্তার রাস্তার মধ্যে স্টেথোস্কোপ নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেয়, তার চিকিৎসা শুরু করে দেয় রাস্তা সবাই? আপনি কেন রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষের প্রশ্নের উত্তর দিবেন? হ্যাঁ, কেউ আপনাকে প্রশ্ন করলে আপনি প্রশ্ন শুনবেন, বাট শুনে আপনি কি বলে দিবেন? যেটা আপনি বুঝতে পারছেন লোকটা যেটা প্রশ্ন করছে সে আমার কোম্পানি সম্পর্কে কিচ্ছু জানে না, তাহলে তার কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না, আগে ওকে কোম্পানির প্ল্যান দেখাইতে হবে। আমি আপনাকে আমার একটা বাস্তব এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝবেন যে কেন আমি আপনাদেরকে কথাটা বললাম। কারণ এগুলো আসলে আমি যে ট্রেনিং গুলো করাই, ট্রেনিং গুলো আসলে আমি কোনো বই থেকে পড়ে শিখি না, এগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে নেওয়া। একবার আমার এক ডিস্ট্রিবিউটরকে, তারা গেস্ট, তো সে মানে আমার যে ডিস্ট্রিবিউটর ছিল সে হচ্ছে মুরগির ব্যবসা করে, আর তার যে গেস্ট হচ্ছে পাইকারি মুরগি দেয় তার দোকানে। এখন যে পাইকারি মুরগি দেয় সে এসে একদিন তাকে বলতেছে যে বেটা তুই আসলে মুরগি বিক্রি করছ, তুই মুরগি না বিক্রি করবি, তোর দরকার আছে এসব ভুয়া কোম্পানিতে যাওয়া। সে বলতেছে মেয়ে আপনি কেন এটা ভুয়া বলেন, আপনি কি এটা সম্পর্কে কিছু জানেন? জানি মানে বেটা, আমার কাছে এমন একটা কোশ্চেন আছে যেটা তোদের কোম্পানির চেয়ারম্যান উত্তর দিতে পারবে না। সে বলতেছে মেয়ে কোম্পানির চেয়ারম্যান বাদ দেন, আমার যে বস আছে, বসে আপনার কোশ্চেন উত্তর দিতে পারবে। যদি উত্তর না দিতে পারে, ওই লোকটা বলতেছে, এই বলতেছে বলে যদি আমার বস যদি প্রশ্ন উত্তর না দিতে পারে তাহলে আমি আর এই কোম্পানির সাথে কাজই করবো না। বলে ঠিক আছে, ওকে তাহলে কথা হইলো। এখন ও তো এই লোকের লগে এইভাবে কথা বলে, ও পিছনে এসে আমার একটা ফোন দিছে যে বস আমি তো এটা ভুল করে ফেলছি, এরকম এরকম আমার যে মহাজন যে আমার মুরগি দেয়, সে আমাকে একটা কোশ্চেন করছে, সে বলছে তার কাছে এমন একটা কোশ্চেন আছে, সে বলছে এই কোশ্চেন উত্তর কোম্পানির চেয়ারম্যানও দিতে পারবে না। তা আমি তো কিন্তু বলছি আমি আপনার কথা বলে দিচ্ছি, আমি বলছি আমার বসে দিতে পারবে। তো বস আমি তো তারা বলে ফেলছি আপনি যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আমি আর কাজ করবো না। আমি বস কি করা যায়? ভাই আপনি তো আমার চরম বিপদে বলে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন আগে কোশ্চেনটা শুনে না কি কোশ্চেন, আপনি সেটা জিনিস তো শেখা হবে যে না এরকম একটা কোশ্চেন আছে পৃথিবীতে যেটার উত্তর কেউ দিতে পারবে না। তো সে তাকে নিয়ে আসছে, আমার অফিসে নিয়ে আসছে। তো অফিসে নিয়ে আসছে তো বুঝলেন না, অফিসে সে যেভাবে আসার, সে যে মুরগি ব্যবসা করে লুঙ্গি টুঙ্গি পরে সে আসছে অফিসে এসে, সালাম কালাম তো কিছু না, তো আমি নিজে দাঁড়ায় তাকে সালাম দিছি, সালাম দিয়ে তাকে বসাইছি।
বসানোর পর আমি তাকে বলতেছিলাম যে আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? বলে হ্যাঁ আছি ভালো। আমি বলছি, ভাই থেকে তো চিনতে পারতেছি না, ভাই বাড়ি কোথায়? বলে আমার বাড়ি তো চট্টগ্রামে। বলছি, তাই নাকি? তো এত দূর থেকে আপনি আমাদের এলাকাতে কি করেন? বলে না, আমি এদিকে ব্যবসা করি তো, আপনাদের এলাকার যত জায়গায় যত মুরগি, যত দোকানে যত মুরগি দেখেন সকল মুরগি আমি সাপ্লাই দিই। আমি বললাম তাই নাকি? তাহলে তো আপনি আমাদের অনেক বেশি উপকার করেন। আচ্ছা ভাই, আমাদের তো অনেক অনুষ্ঠান হয়, তো বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমাদের 100-200 পিস মুরগি লাগে, তাহলে আপনাকে বললে কি আপনি আমাকে দিতে পারবেন? পারবো মানে? আমি বলি তাহলে আপনার এই যেটা দেন, পাইকারি দরে দিতে পারবো। আমি বলি তাহলে আপনি কাইন্ডলি আপনার ভিজিটিং কার্ডটা দেন। এখন সে এতক্ষণ কিন্তু বাঁকা হয়ে বসছিল, যখন আমি আসতে তার ভিজিটিং কার্ডটা খুঁজতেছি আস্তে আস্তে আমার দিকে ঘুরে গেছে। কেন? কারণ সে বুঝতে পারছে আমি এখন তার কাস্টমার। আমি ভিজিটিং কার্ড নিয়ে বললাম যে আচ্ছা ভাই, কোনো সমস্যা না, আমি ভিজিটিং কার্ডটা খুব যত্ন করে রাখছি, আমার যখনই এরকম আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, যখনই মুরগি লাগবে আমি কিন্তু আপনাকে বলবো, তখন আপনি কিন্তু আমাকে দিয়েন, কোনো টেনশন করেন না, আপনি শুধু আমাকে ফোন দিলে হবে। আমি আচ্ছা ভাইয়া বলেন তারপর কি হয়েছে? বলেন না আসলে ওর সাথে একটু দুষ্টামি করছে। এখন সে নিজে হেসে দিচ্ছে, না আসলে ওর সাথে একটু দুষ্টামি করলাম আর কি। আমি বললাম, কি দুষ্টামি করছেন এটা আমি শুনি না। মানে ওরে বললাম আর কি যে আমার কাছে এমন একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনের উত্তর কেউ দিতে পারবে না। আমি বললাম কয়টা কোশ্চেন? বলা একটা। আমি তো মাত্র। আমি বলে শুনুন, আমি কোম্পানির সাথে গত 2 বছর ধরে কাজ করতেছি, ধরেন দৈনিক অন্তত মিনিমাম আমি 5 জনের সাথে কথা বলছি, তাহলে আমি বছরে কজনের সাথে, 1 বছর সমান 365 দিন, তাহলে একদিন যদি 5 জনের সাথে আমি বসে থাকি, তাহলে দৈনিক আমি 1 বছর আমি 1800 লোকের সাথে বসছি, তাহলে 2 বছর আমি 3600 লোকের সাথে বসছি। একজন ব্যক্তি যদি আমার 5টা করে কোশ্চেন করে, তাও আমি 18,000 প্রশ্নের উত্তর দিছি। তাহলে যে লোক 18,000 প্রশ্নের উত্তর দিচ্ছে, বলেন তো আপনার একটা প্রশ্ন এটা কোনো ব্যাপার হইলো তার জন্য? এখন তো সে পুরাই ফিউজ হয়ে গেছে। আমি বলি ঠিক আছে, আপনার কয়টা কোশ্চেন বলছেন? একটা কোশ্চেন না, আমি সাথে আরো 3টা শূন্য বসাই দিলাম। 1000 কোশ্চেন আপনি আমার করবেন, বাট শর্ত হচ্ছে আপনি আগে আমাকে 20 মিনিট সময় দিতে হবে। আমি 20 মিনিট কথা বলবো, আপনি সব শুনবেন, শোনার পরে এরপর আপনার যত কোশ্চেন আপনি করবেন। আমি তাকে টোটাল কোম্পানি আর বিজনেস প্ল্যান টোটালটা দেখাই দিলাম। এখন দেখার পর সে কি বলতেছে জানেন? সে বলতেছে শালা, তাহলে যেটা আমরা বুঝেছি সেটা আমার উল্টাপাল্টা বুঝেছে, জিনিসটা তো খুবই সুন্দর, এখানে তো উল্টাপাল্টা কিছু নেই, তাহলে লোকটা আমার উল্টাপাল্টা বুঝলো কেন? এই কাজটা তো যে কোনো লোক করতে পারে, করলে তো এখানে ভালো করতে পারে। খেয়াল করছেন মার্কেটিং প্ল্যান দেখানোর পরে কি বলছে? আমরা অধিকাংশ লোক হচ্ছে মানুষের সাথে যখন, মনে রাখবেন, কেউ যখন এই কোম্পানি সম্পর্কে কিছু না জেনে আপনাকে কোশ্চেন করে, তখন তার যদি কোশ্চেনের উত্তর আপনি দিতে চান, তাহলে আপনার সাথে তার সাথে হবে তর্কাতর্কি হবে, কখনো কোনো সমাধান হবে না। কারণ ধরেন ফিজিক্স নিয়ে একজন, যে ছেলেটা আপনার আরবি লাইনে পড়ছে ধরেন, সে যদি একজন ফিজিক্সের টিচারের সাথে যদি ফিজিক্স নিয়ে তর্কে জড়ায়, তাহলে কেমন তর্ক হবে বলেন তো? কি সলিউশন হবে এটা? ও তো ফিজিক্স নিয়ে যেসব কথা বলবে, যে মাদ্রাসা লাইনে বলা করছে, ওইটার সাথে তো ওই ব্যাটার কথা কোনো মিলে নাই, সে কি উত্তর দেবে? তখনই কিন্তু তর্কাতর্কি ঝগড়া হয়। এই জন্য অবশ্যই কোনো লোক যদি আমাদেরকে রাস্তাঘাটে বা এমনিতেই বসে কোনো প্রশ্ন করে, প্রশ্ন করার সাথে সাথে বুঝতে পারবেন যে লোকের প্ল্যান দেখাইতে হবে, সুযোগ পাইছেন একটা। যখন প্রশ্ন করবে আপনি রাইট, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন, আর কোনো প্রশ্ন আছে করেন তো? 4-5টা কোশ্চেন করার পর আমি ভাই আপনি তো বলবেন যে ভাই আপনি তো খুব ট্যালেন্ট। আচ্ছা যাই তো ভাই, আপনার প্রশ্নগুলো আমি উত্তর দিব, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপনি আমাকে 20 মিনিট সময় দিতে হবে, আগে আমি আপনার সাথে 20 মিনিট কথা বলবো, এরপর আপনার যত কোশ্চেন আছে সব কোশ্চেন উত্তর দেবেন। এবার আপনি তাকে টোটাল মার্কেটিং প্ল্যানটা বুঝিয়ে দেবেন, এরপর তার কোশ্চেন উত্তর দেবেন। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। সরাসরি কোনো উত্তর দিলে কিন্তু তার সাথে আপনার ঝগড়া হবে, মারামারি হয়ে যাবে। ওকে? তাহলে আমরা এই কথাটা অবশ্যই মাথায় রাখবো, যে প্ল্যান দেখানো ছাড়া রাস্তাঘাটে, চা দোকানে, যেখানে সেখানে বসে কারো ক্লোজিং, মানে কারো প্রশ্নের কোনো উত্তর কখনোই দেবো না। অনেকে বলবে আপনাকে ব্লগিং কোশ্চেন এটাও, যে আপনাদের এই কাজটা তো ভালো কাজ না, এটা কিন্তু একটা ব্লগিং কোশ্চেন, যে আপনাদের এই কাজটা করে বহু লোকে খারাপ বলে, হ্যাঁ, বা আপনাদের কাজটাকে তো সবাই খারাপ বলে, অনেকে কথা বলে, এই কাজটাকে তো কেউ ভালো চোখে দেখে না, এটা কিন্তু ব্লগিং কোশ্চেন। আপনি এবার তাকে প্রশ্ন করবেন যে ভাই আপনি এমন একটা কাজ আমাকে দেখান যে কাজটা পৃথিবীর সবাই ভালো জানে, বলেন তো? মানে ব্লগিং কোশ্চেন অ্যান্সার কিভাবে দিতে বলছি? তাকে কোশ্চেনটা ঘুরে দিতে বলছি। যখন বলবে আপনাদের এই কাজটাকে তো কেউই ভালো বলে না, আপনি বলবেন যে পৃথিবীর সবাই ভালো বলে এমন একটা কাজের নাম আপনি বলেন তো। দেখছেন তার আপনি কোন পরীক্ষার মধ্যে আপনি দাঁড়িয়ে ফেলছেন? এখন সে কি বলবে? ডাক্তার বলবে? সে যদি বলে ডাক্তার, আপনি ডাক্তারদের করে মানুষ কষাই বলে। সে যদি বলে পুলিশ, বলে পুলিশদের করে মানুষ ঘুষখোর বলে। যদি বলে হুজুর, বলে হুজুরদের করে জেএমবি, জঙ্গি, রাজাকার, কত কিছুতে বলতেছে। তার মানে আপনি তাকে কি বলবেন যে ভাই পৃথিবীর, মানে কোন প্রফেশন নেই পৃথিবীর সকল মানুষ পজিটিভ রেসপন্স করে নাই। আরে ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্বের সেরা মানুষ, তাকে নিয়েও পর্যন্ত একটা শ্রেণী বাজে কথা বলে। এখন ডাক্তারদেরকে কষা বলছে, ডাক্তারকে ডাক্তার ছেড়ে দিচ্ছে, পুলিশকে ছেড়ে দিচ্ছে, হুজুরকে ছেড়ে দিচ্ছে? না, বরং
প্রত্যেকটা কাজ নিয়ে কিছু কিছু মানুষ পজিটিভ বলে, কিছু কিছু মানুষ নেগেটিভ বলে। এখন আপনি যদি নেগেটিভটাকে ফলো করে দেখেন তাহলে সেখান থেকে আপনি কিছু পাবেন না। যদি আপনি পজিটিভ ভাবে দেখেন সেখানে অনেক কিছু আপনি পাবেন। এখন আপনি যদি বলেন তাহলে চাকরি কিন্তু মানুষ অনেক কথা বলে, তাহলে কি আপনি জীবনে কি করে খাবেন? সব প্রফেশন নিয়ে তো উল্টাপাল্টা কথা হবে। শিক্ষকদেরকে কয় আপনারা ব্যবসায়ী, ওরা ব্যবসা করে পড়ালেখা নেই, তো আপনি কি করবেন তাহলে? ওকে, তাহলে কোশ্চেনটা এইভাবে দিবেন। এরপর অনেকে বলবে পৃথিবীর কোথাও এই ব্যবসা নাই। আপনি বলবেন কোথায় নাই, আপনি সেটা বলেন। সে বলবো অমুক দেশে নাই, বলে আপনি গুগলে সার্চ দেন আছে কিনা। এরপরে বলবে যে অনেকে বলবে যে আপনার প্রোডাক্ট কাজ করে না, বলে আপনি কি খাইছেন? কিভাবে বুঝলেন যে আমাদের প্রোডাক্ট কাজ করে না? সে বলবে আমার খালা খাইছে। তারপর খালারে ফোন দিতে দেখে আপনার খালার সাথে কথা বলি, কি খাইছে, কেমনে খাইছে, কতদিন খাইছে, কি আর কিসের জন্য খাইছে। দেখবেন যে সে আটকে গেছে। দেখবেন যে তার খালাকে ফোন দিলে হয় তার খালার নিয়ম মানে নাই, অথবা তার খালা সকল প্রোডাক্ট খায় নাই। আমার একটা ঘটনা বলি, আমাদের পল্টন অফিসে একবার একটা পেশেন্ট আসছে, বুঝছেন? আইসা আমরা বলতেছে কি ব্যাপার ভাই, আমি আপনাদের প্রোডাক্ট খাইলাম, আমার কোনো প্রেশার টেশার কিছু কমে না, কারণ কি? আমি তো দেখি আপনার প্রেসক্রিপশনে দেখেন তারপরে কি দিচ্ছে। আমি দেখতেছি তার লিপিডটি দিচ্ছে, পরীক্ষার টুথপেস্ট দিচ্ছে, এই দুইটা প্রোডাক্ট তাকে দিচ্ছে। আমি বলতেছি আমি তো জানি যে চাটা, আমি ভাবলাম যে হয়তো চাটা 2 বেলা খায়, আমি 3 বেলা 4 বেলা করে দিব, তাহলে প্রেশারটা কমে যাবে। আমরা যে আপনি চাটা প্রতিদিন কয় বেলা খান? বলে কিসের চা? আমি তো মানি এই যে আপনারা চা দিলে আপনি চা নেন নাই, বলেন আমি তো শুধু টুথপেস্ট নিচ্ছি। তো মেয়ার টুথপেস্ট খাইলে প্রেশার ভালো হবে না? হুম, আপনার চা দিলে বেশি প্রেশার যাবে, প্রেশার আপনি চায় না খাইলে। এরকম কিছু ব্যাড এক্সপিরিয়েন্স মাঠ পর্যায়ে আছে, বুঝছেন? তো আপনারা সবাই অবশ্যই এটা মাথায় রাখবেন, বিস্তারিত জানবেন। দেখবেন যে হয় সে কোর্স মানে নাই, অথবা তার প্রোডাক্টটা সঠিকভাবে পড়ে নাই, অথবা সে সব প্রোডাক্ট খায়নি। ওকে, এইটা আরেকটা কোশ্চেন যে হালাল নাকি হারাম। এটা আমি বহু জায়গায় এই কথাটা আমি ফেস করছি যে এই ব্যবসাটাকে হালাল না হারাম। যে ব্যক্তিটা আপনাকে হালাল হারাম প্রশ্ন করবে, আপনি তো বুঝে ফেলছেন তার মানে সে হালাল হারাম মানে। তাহলে কেউ যদি আপনাকে যদি প্রশ্ন করে আচ্ছা ভাই আপনাদের ব্যবসাটাকে হালাল না হারাম, আপনি তাকে বললেন ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ, আসলে আমরা মুসলিম হিসেবে, হ্যাঁ, আমাদের সবাইকে বা এজ এ মানুষ হিসেবে আমাদের সবাইকে একটু হালাল হারাম বেঁচে খাওয়া উচিত। তো আপনি যেহেতু, আমি বুঝতে পারছি যেহেতু আপনি হালাল হারাম নিয়ে প্রশ্ন করছেন, তার মানে আপনি হালাল হারাম মানেন। তাহলে একটা ব্যবসা হালাল হওয়ার জন্য কি কি শর্ত লাগে, যেহেতু আপনি মানেন তার মানে আপনি জানেন কেমনে কেমনে একটা ব্যবসা হালাল হোক। তাহলে একটা ব্যবসা হালাল হওয়ার জন্য কি কি শর্ত লাগে আপনি বলবেন। রিসেন্টলি আপনি এর বিপদে ফেলেন। আমি আপনাদেরকে বলি খিলগাঁও একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার প্রিন্সিপাল আসছে আমার অফিসে। সে আমাকে প্রশ্ন করলো, আসলে আমরা তো মাদ্রাসা লাইনে পড়ালেখা করি, আমাদের তো বুঝুন সমাজের একটা অবস্থান আছে, আপনাদের এই ব্যবসাটা হালাল নাকি হারাম, মানে আমি পুরো প্ল্যান দেখানোর পর আমরা বলতেছে। আমি বলি এই ব্যাখ্যাটা আমি আপনার কাছ থেকে না নেব। বলে মানে? আমাকে আপনি মানুষটা হালাল হারাম শিখিয়েছেন, আপনি মানুষকে পড়ালেখা করাইতেছেন, আমি আপনারা আমার টোটাল বিজনেস প্ল্যানটা দেখাচ্ছি, এখন আপনি বলেন এটা হালাল নাকি হারাম। আচ্ছা আপনি বলেন তো একটা ব্যবসা হালাল কি কি লাগে এখন তো সে তো পুরাই খতম হলো, সে আবার বলছে না এটা নিয়ে কোরআনে অনেক ব্যাখ্যা আছে, এই আছে সে আছে, অনেকের অনেক মতামত আছে। আমি বলে দেখেন, আমি আপনাকে এত বিস্তারিত ব্যাখ্যা করতে আমি বলিনি, আপনি আমাকে একটা বেসিক আইডিয়া দেন যে একটা ব্যবসা হালাল হতে হতে কি কি লাগে, এই আইডিয়াটা আপনি কাইন্ডলি আমাকে দেন, তাহলে আমি দেখবো যে আমাদের এখানে সেটা সেটা আছে কিনা। বিশ্বাস করবেন না, সে আমাকে গোছায় কথাটা সে বলতে পারে না। ফোন দিতেছে আচ্ছা ভাই, হ্যাঁ কি ভাই, আমি ট্রেনিং এ তো কি বলেন, কি পাচ্ছেন না আপনার? তাহলে ইউটিউবের লিঙ্ক দিয়েছি তো মেসেঞ্জারে, ইউটিউবের লিঙ্কে ঢুকে যান। হ্যাঁ জি সরি, যেটা বলতেছিলাম যে এখন এবার আমি কি করছি জানেন, তাকে যখন প্রশ্ন আসে সেটা আমরা গোছায় কথা বলতে পারে না। আমি তাকে বলতেছিলাম হুজুর কিছু মনে করেন না, আসলে একটা কথা বলি যে আপনি যখন মার্কেটে যখন কোনো জামা কাপড় বা কোনো কিছু কিনতে যান, আপনি কিভাবে পুরো কোরআন ব্যাখ্যা করেন আপনি জামা কাপড় কিনেন। আমি যাই হোক শুনুন, অত বিস্তারিত না, আমি আপনাকে সংক্ষেপে বলতেছি, আপনি দেখেন মিলাই দেখেন যেটা ঠিক আছে কিনা, যে একটা ব্যবসা হালাল হওয়ার জন্য কি কি লাগে আমি আপনার বলি। প্রথম কিন্তু আগে হেরে জিজ্ঞাসা করছি, আগে হেরে বুঝেছি যে ওই হালাল আরাম বুঝে না। আমি এমনি পার্সোনালি আপনাদের সাথে একটা কথা বলে বলি, বাংলাদেশে 100% হালাল ভাবে চলতেছে একটা লোক দেখাইতে পারবে? আমরা যে জামা কাপড় গায়ে দিয়ে এগুলো কি হালাল জামা কাপড়?
বললাম আমার ইনকামটা হালাল, কিন্তু যে গার্মেন্টসটা থেকে জামাটা তৈরি করছে ওই গার্মেন্টসটাকে লোন করে করছে না, আমাদের থেকে জামাটা বেচে সেই টাকা নিয়ে ব্যাংকে লোন দিচ্ছে না, তাহলে ইনডাইরেক্টলি আমরা কি সুদের সাথে, সবাই তো আমরা কম বেশি সুদের সাথে সব ব্যক্তি, তাই বলে তো আমরা ইচ্ছাকৃত হারাম খাবো না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, অনেকে আপনাদের সাথে হালাল হারাম নিয়ে বিস্তর তর্ক করবে। এখন যে ব্যক্তিটা হালাল হারাম নিয়ে প্রশ্ন করবে, আপনি তাকে প্রথমে প্রশ্ন করবেন যে ভাই আপনি বলেন, যেহেতু আপনি হালাল হারাম বেঁচে চলেন, আপনি বলেন একটা ব্যবসা হালাল হওয়ার জন্য কি কি লাগে। দেখবেন সে অধিকাংশ লোক উত্তর দিতে পারে না। এবার আপনি তাকে বলবেন যে ভাইয়া এবার আমি আপনাকে বলি, একটা ব্যবসা হালাল হওয়ার জন্য 1 নম্বরে লাগবে পণ্য, 2 নম্বরে লাগবে পুঁজি, মানে প্রথমে লাগবে পুঁজি, তারপরে লাগবে পণ্য, 3 নম্বরে লাগবে কেনা বেচা, 4 নম্বরে লাগবে লাভ লস। তাহলে কোনো ব্যবসার মধ্যে যদি 4টা জিনিস থাকে তাহলে সেই ব্যবসাটাকে হালাল বলা যাবে আপাত দৃষ্টিতে। এখন প্রথম হচ্ছে পুঁজি, তাহলে হালাল পুঁজি হতে হবে। আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করলে সেই লোন দিয়ে আপনি সুদ, লোন পরিশোধ করবেন, সুদ দিবেন, তাহলে কিন্তু আপনার পুঁজি কিন্তু হারাম হয়ে গেল কিন্তু। তাহলে নাম্বার 1 হচ্ছে হালাল পুঁজি, নাম্বার 2 হচ্ছে হালাল পণ্য। এখন আপনি বলবেন যে আতর হালাল, ওকে আতর তখনই হালাল হবে যখন আতরের সাথে আপনি সয়াবিন তেল মিশাবেন না, কিন্তু যখনই আপনি আতরের সাথে সয়াবিন তেল সরিষার তেল মিশিয়ে দিবেন তখন আতরটাও হারাম হয়ে যাবে। তার মানে আপনি চাইলে হালাল পণ্যকেও হারাম বানিয়ে বেচতে পারবেন। তাহলে পণ্যকে হইতে হবে হালাল। এরপর আসেন কি লাগবে, কেনা বেচা। অনেকে বলবে যে তো এখানে তো আমি তো প্রথমে একবার পুঁজি দেওয়ার পর আত্ম পুঁজি দেওয়া লাগে না, এরপর তো কাজ করলে আর আমার টিমে কাজ করলে ইনকাম আসে। আপনি তারা বলে দিবেন যে পুঁজি কি শুধু টাকা পৃথিবীতে, সময়টা একটা পুঁজি না, শ্রমটা একটা পুঁজি না, মেধাটা একটা পুঁজি না, এইগুলোকে আমি পুঁজি দিচ্ছি না। একজন দোকানদার দোকানে মাল উঠারে বসার পরে বাইরে ঘুমালে ঘুমালে টাকা তোলা সে দোকান আবার সময় দিচ্ছে না, পুঁজি দিচ্ছে না, শ্রম দিচ্ছে না। তাহলে এরপরে কি লাগবে, সৎ কেনা বেচা। সৎ কেনা বেচা, বুঝছেন? সৎ কেনা বেচা এটা না আল্লাহর হুকুম, খোদার কসম ভাই এটা আমার কেনা 200 টাকা, আপনি এবার যা লাভ দেন, অথচ আমার কিনছে 100 টাকা দিয়ে। কথা বুঝছেন নি? বাংলাদেশের 90% ব্যবসায়ী কিভাবে জামা কাপড় বিক্রি করে, যে কোনো প্রোডাক্ট কিভাবে বিক্রি করে, খোদার কসম ভাই এটা মাত্র 200 টাকা দিয়ে কিনছে, আসলে কিনছে 100 দিয়ে। এবার আপনি যা লাভ দিতে পারেন, তো ধরেন আপনি তো 50 টাকা লাভ দিবেন, তার মানে সে 100 দিয়ে কিনে 250 টাকা দিচ্ছে, মাঝখানে কিন্তু 200 150 টাকা লাভ করে ফেলছে। তাহলে কসম কাজে মিথ্যা কথা বলছে, এটা কি সৎ কেনা বেচা হয়েছে না অসৎ কেনা বেচা হয়েছে? 100% অসৎ কেনা বেচা হয়েছে। একই জামা এক দোকান থেকে কিনছেন, সে বলছে কসম খোদা 200 দিয়ে কিনছি, পাশের দোকানদার এটা করতেছে 150 টাকা, তাহলে ও যে কি বলছে এটা মিথ্যা কথা বললো না? তাহলে সৎ কেনা বেচা থাকতে হবে। এরপরে লাভ লস। আমাকে একদিন একজন বলতেছে সব বুঝলাম, আপনাদের সব আছে, আপনাদের এখানে হালাল পুঁজি বা পণ্য হালাল, এবং আপনাদের কেনা বেচাও আছে, প্রোডাক্টের কেনা বেচাও আছে, সৎ কেনা বেচা, ঠিক আছে, আপনাদের প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনে আপনাদের প্রোডাক্ট একই রেট, বেশি নেওয়ার কোনো সুযোগ নেই, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই, ওকে সেটাও বুঝলাম, কিন্তু আপনাদের এখানে কোনো লস দেখেন না, আপনার কোনো লস তো নাই। আমি তো অবশ্যই লস আছে। তাহলে কিভাবে, আপনি ধরেন আপনি এখন পল্টন থেকে মিরপুর গেলেন একটা গেস্টকে প্ল্যান দেখানোর জন্য, তাহলে পল্টন থেকে মিরপুর যেতে আপনার গাড়ি ভাড়া লাগছে, আপনার সময় গেছে, আপনার শ্রম গেছে, এবার আপনি যে তার সাথে কথা বলছেন আপনার মেধা গেছে, তাকে সব বোঝানোর পরে সে কোনো পণ্য কিনে নাই, সে আপনার সাথে আসতো না, সে কোনো প্রোডাক্ট নিল না, বলেন তো আপনার এখানে কি হয়েছে? আপনার সময় লস হয়েছে, আপনার পণ্য টাকা লস হয়েছে, আপনার মেধা লস হয়েছে, আপনার শ্রম লস হয়েছে, এটা হয়েছে না? না, ঠিক আছে, বুঝছেন? তার মানে কি মানুষকে এভাবে আপনি যুক্তি দিয়ে কথা বলতে হবে, মানুষ আপনার সাথে একমত হবে না কেন ভাই? তো এই বিষয়গুলো আপনাদেরকে প্র্যাকটিস করার মাধ্যমে বেশি বেশি এগুলো নিয়ে স্টাডি করবেন, এগুলো শিখবেন আপনারা সবাই। ওকে, আর ইনফরমেটিভ কোশ্চেন তাকে সে বলবে কোম্পানির নাম কি, এগুলো আপনি নরমালি খুব সিম্পল। যদি বলে আপনার আমাদের আচ্ছা ঠিক আছে ভাই আমি জয়েন করবো, কিন্তু আমার কাজ কি, আপনারা কি বলবেন? 2-3 জন লোক জয়েন করে দিবেন নাকি? বলবেন যে ভাই আপনার কাজ হচ্ছে জয়েন করে ট্রেনিং করেন, আর কিছু করা লাগবে না, শুধু ট্রেনিং করেন, বাকিটা আমরা করবো না, ব্যাস এটাই আপনার কাজ, জয়েন করেন আর ট্রেনিং করেন। ওকে, অনেকে বলবে আপনাদের ব্যবসার কি কোনো লিগ্যালিটি আছে? বলবো যে একটা ব্যবসা লিগ্যাল হওয়ার জন্য কি কি লাগে বলেন। কেউ যদি আপনার কষ্ট করে যে আপনাদের কোম্পানি কি লাইসেন্স আছে, আপনি বলবেন যে একটা নেটওয়ার্ক কোম্পানি কি কি লাইসেন্স লাগে বলেন, এইটাই সে জানে না, এবার সে উত্তর দিতে পারতেছে না কি কি লাইসেন্স লাগে। ওকে, এগুলোর উত্তর দিবেন। Mind it, in the art there have no question which have no answer. If any question have no answer, mind it, this is not a question. পৃথিবীতে এমন কোনো কোশ্চেন নাই যেটা কোনো অ্যান্সার নাই। যদি এমন কোনো কোশ্চেন থাকে যেটা কোনো অ্যান্সার নেই, মনে রাখবেন এটা কোনো কোশ্চেনই নেই।
কারণ কোশ্চেনটা তৈরি ওকে। আর পাশাপাশি আপনাদের সাথে আমি সবসময় কথা বলবো যে উপস্থিত বুদ্ধি আপনারা সবসময় বেশি কাজে লাগাবেন। আপনি যে কোনো গেস্টকে যখন কোচিং দিতে যাবেন, ফলো আপ দিতে যাবেন, যেই কাজে যান না কেন, আপনাদের সবাইকে আপনাদের উপস্থিত বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। উপস্থিত বুদ্ধি কিভাবে, আমি আপনাদের সাথে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার এক ডিস্ট্রিবিউটর ছিল, তো ও আমাদের দোকানটা কসমেটিক্স আইটেম ছিল আর কি, বুঝছেন, ফেস ওয়াশ, ক্রিম, এগুলো আর কি। তো সে তাকে বলতে কসমেটিক্সটা কেনার জন্য, বাট মানে তার আমার ডিস্ট্রিবিউটর, আবার সে যাকে বলতেছে তার মামি সেও ডিস্ট্রিবিউটর, দুইজনেই ডিস্ট্রিবিউটর। বাট সে কোনোভাবেই তার মামিকে দিয়ে সে কসমেটিক্স কোনোভাবেই কিনতে পারতেছে না। তার মামিকে বলে, তার মামি বলে টাকা নেই, কিন্তু তার মামির ব্যাংকে কত টাকা আছে, তার মামির সকল টাকা ওরে দিয়ে উঠে, ওই চেক নিয়ে যে টাকা উঠে আনে। ওর মামি টোটাল অ্যাকাউন্টটা মেনটেন করে ও নিজে। ও জানে মামির অ্যাকাউন্টে টাকা আছে, মামি বাড়ি করতেছে, মাত্র বাড়ি করলো, মামির অ্যাকাউন্টে কত টাকা। ওই দিন সকালে যেদিন মামি বলছে টাকা নেই, ওই দিনও মামি বলতেছে, ওই দিন সকালেও সে যে মামির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আনছে। তো সে কয়েকদিন ট্রাই করছে, দেখে যে মামি কোনোভাবে, মামি বলে যে না রে টাকা নাই, এখন কি করবো, এই হয়েছে সে হয়েছে। আমি একবার যাওয়ার পরে আমাকে সে বলতেছে, বস বিশ্বাস করেন মামির অ্যাকাউন্টে অন্তত মিনিমাম 5 লাখ টাকা আছে, কিন্তু মামিরে যতই বুঝাই যে কসমেটিক্সটা ব্যবহার করার জন্য, মামি কোনোভাবে এটা নেয় না। আমি বলতে চাচ্ছি একটা কাজ করেন, চলেন আজকে মামিকে অনেকদিন ধরে ওর ওনার বাসা যেতে বলতেছে, চলেন আজকে মামির বাসাতে মামির একটু ফলো আপ দিয়ে আসি। আমি মামির বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে ও আর আমি বাড়িতে যাওয়ার পরে, মামি এমনি এর আগে থেকে আমারে বলতেছে তাদের সে নতুন বিল্ডিং করছে, তার বিল্ডিং দেখতে যাওয়ার জন্য। আমি তার বাসায় গেলাম, বাড়িতে যাইয়া আমি তার বিল্ডিং দেখতে। এখন ওই ডিস্ট্রিবিউটর যে আছে সে গিয়ে বলতেছে, মামি দেখে যান কে আসছে, কে আসছে, বস আসছে। কি বলেন, মামা আসছে। আমি দৌড়ে বাসা থেকে বাইরে এসে আমি বিল্ডিং দেখতেছি, মানে মামিরে বুঝে দিচ্ছি যে তার বাড়িতে আমি খুব মনোযোগ দিয়ে দেখছি। আমি তার বিল্ডিংটা দেখতেছি আর বলতেছি, মামি মাশাআল্লাহ বাড়িটা তো সেরকম সুন্দর করছেন, মামি বাড়িটার প্ল্যান কে করছে? মামা সব আমি করছি। আপনার মামা তো বিদেশ থেকে শুধু টাকা পাঠাইছে, কাজ সব আমার, প্ল্যান সব আমার। মামি আপনার তো পছন্দটা সেরকম, মামি খুব সুন্দর হয়েছে আপনার বাড়িটা, কিন্তু মামি একটা দুঃখ। বলে কি হয়েছে? মামি আপনি যখন বাসার ভিতর থেকে দৌড়ে আসছেন না, বাড়িটা যত সুন্দর করছেন, আপনি দৌড়ে আসার পর আপনাকে তো বাড়ির মালিকের মতো মনে হয় না। মামির তো চেহারা পুরো কালো, যা হাসি খুশি মুখ ছিল, মামির চেহারা পুরোটাই কালো হয়ে গেছে। কেন? মামি আচ্ছা ধরেন মামা বিদেশে এত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, উনি এসে কি শুধু বিল্ডিং দেখবে, এটা আপনার চেহারাটা দেখবে না? এখন আপনি আয়নার সামনে দেখছেন আপনার চেহারাটার কি অবস্থা হয়েছে। মামা এসে যদি আপনার চেহারাটা এইভাবে দেখে, বলেন তো দেখে হয় মামার কাছে কেমনটা লাগবে? তার যে বেচারা বিদেশে এত কষ্ট করতেছে, বেচারার কষ্টটাই তো বিতে চলে যাবে। সে বলতেছে, মামা আমি তো বুঝছি আপনি কেন আমারে বলতেছেন, ও আমাদের কিন্তু এতদিন একটা কসমেটিক্সের কথা বলতেছে, ফেস ওয়াশের কথা বলতেছে, আপনি এখন বলতেছেন আমি এটা কেনার জন্য। আমি বলতেছি না আচ্ছা তো আপনি এটা ব্যবহার করার দরকার নেই, কিন্তু এমনি আপনি বলেন আয়নার সামনে দাঁড়ালে আপনার কাছে কি মনে হয়, আপনি আগে চেহারা অনেক সুন্দর ছিলেন না, আপনার চেহারাটা এখন অনেক নষ্ট হয়ে গেছে না, বলেন। বলে না এটা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ও শোন আমি তোর কালকে চেক দিয়ে দিচ্ছি, তুই আগে ক্রিমটা না, আমি ক্রিমটা ব্যবহার করে দেখি আগে কি হয়। হেল্প করছেন, কাজটা কিন্তু হয়ে গেছে। কিন্তু আপনি বুঝতে হবে যে আসলে কার ডিমান্ড কি, কি চাচ্ছে, অন দ্য স্পটে আপনাকে কাজটা করতে হবে। দেখেন আমি তাকে বিজনেস প্রোডাক্ট নিয়ে কোনো আলোচনা করি নাই, তাকে আমি কোম্পানি নিয়ে কোনো কথা কিচ্ছু কথা বলি নাই, আমি কিভাবে তাকে সিম্পল কথার মাধ্যমে কিন্তু কাজটা করে ফেলছি। তো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা চিন্তা করবেন। আমরা তো সারাক্ষণ হচ্ছে অন্য জিনিস নিয়ে চিন্তা করি, তো বিজনেসটা নিয়ে চিন্তা করেন ভাই। নেটওয়ার্ক মার্কেটিং এটা হচ্ছে একটা সাইন্টিফিক বিজনেস, এটা হচ্ছে নেক্সট জেনারেশন বিজনেস, একবিংশ শতাব্দীর সবচেয়ে আপডেট বিজনেস। এটা একটা সায়েন্স বলা হয়, নেটওয়ার্ক মার্কেটিংটাকে বলে এটা একটা বিজ্ঞান। তো বিজ্ঞানটা আপনাকে রপ্ত করতে হবে, এটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, এবং যারা এই ব্যবসা সম্পর্কে ভালো জানে, ভালো বুঝে, তাদের সাথে আপনাকে বেশি বেশি সময় দিতে হবে। হ্যাঁ, তাদের সাথে সময় দিয়ে শিখতে হবে। আপনি একজন যে ব্যবসাটা ভালো বুঝছে, একজন সিনিয়র লিডারের সাথে আপনি যখন 10 মিনিট সময় দিবেন, আধা ঘন্টা সময় দিবেন, সেক্ষেত্রে টার্গেট থাকবে আপনাকে কাজটা শেখানো। ওকে, আমি আপনাদের সবাইকে বলবো সবাই ইনশাল্লাহ আন্তরিকভাবে কাজ করবেন, এবং এই ক্লোজিং বলেন, আপনারা দেখেন আপনাদেরকে কিন্তু আপনাদের ডিস্ট্রিবিউটরকে ক্লোজিং দিতে হবে, নো নেগেটিভ থট অ্যালাউড। আপনাদের গেস্টকে ফলো আপ দিতে হবে, ক্লোজিং দিতে হবে। এখন আমরা অনেক সময় দেখি আমাদের ডিস্ট্রিবিউটরে কোথাও যদি ফলো আপ দিতে পাঠায় বা ক্লোজিং দিতে পারে, সে উল্টা নেগেটিভ হিসেবে আমার ফলো আপ দেওয়ার জন্য, ক্লোজিং দেওয়ার জন্য, হ্যাঁ
বোঝায় নিজে নেগেটিভে এসে বসছে। তাহলে কখনো যেন এরকম না হয় যে ডাক্তার রোগী চিকিৎসা করতে যায়, ডাক্তার রোগী এসে বসছে। আপনাকে মানুষ নেগেটিভ বলবে, এটা আপনি আগে জানেন, তা আপনি এটা পজিটিভ বানানো হবে। মানুষ আছে নেগেটিভ, এই যে দেখেন একটা শোয়ানো দাগ নেগেটিভ, আপনি যে খাড়া দাগটা দিয়ে এটা প্লাস বানাই দিবেন। মানুষ আছে মাইনাস, আপনি খাড়া দাগ দিয়ে প্লাস বানাই দিবেন। এই আপনার দায়িত্বটা হচ্ছে খাড়া দাগটা দেওয়া, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। মাইনাস দাগের উপর কি খাড়া দাগ দিলে প্লাস হয়? তাহলে মানুষ আছে মাইনাস, আপনি খাড়া দাগ দিয়ে এটা প্লাস করে দিবেন। ওকে, আমি আপনাদের সবাইকে বলবো যে এটাই আমাদের কাজ। কখনো আপনি নেগেটিভ হবেন না, কারণ আপনি নেগেটিভ, আপনি যার কাছে কথা শুনে নেগেটিভ হচ্ছেন সে কিঞ্চিত তো বুঝেন। আপনি একটা অবুঝ বাচ্চা আপনারা বলছে যে আপনি সাত থেকে লাভ দেন, আপনাকে লাভ দিয়ে দিবেন, তো সে তো 300 জন্য অবুঝে, আপনি তার কথা কেন শুনবেন? ওকে, এই জন্য তখনই হবে না যখন আপনার কাছে যথেষ্ট যুক্তি থাকবে, আপনি এগুলো নিয়ে স্টাডি করবেন, এগুলো সম্পর্কে বিস্তারিত জানবেন। মনে রাখবেন, শুধু পদবি বলে আমাদেরকে বড় হইলে হবে না, বরং অভিজ্ঞতার বলে আমাদেরকে বড় হইতে হবে। ওই দিন আমাদের ফখরুল হাসান স্যার ট্রেনিং একটা কথা বলছিল যে অনেকে দেখবেন 6 স্টার থাকা অবস্থায় তাকে সবাই মানে, কিন্তু 7 হওয়ার পর তাকে আর মানে না, 8 হওয়ার পর তাকে মানে না। এর কারণ কি? এটা সে র্যাঙ্কের দিক থেকে সে 7 হয়েছে, বাট তার ম্যাচুরিটি, তার অভিজ্ঞতা, তার জ্ঞানের দিক থেকে সে 7 হতে পারে না, তার জ্ঞানের দিক থেকে সে 8 হতে পারে না। তো আপনাকে র্যাঙ্কের সাথে সাথে, পজিশনের সাথে সাথে আপনাকে নিজেকে ডেভেলপ করতে হবে, নিজের মেধাকে ডেভেলপ করতে হবে। কারণ আপনি 7 হয়েছেন, 7 পর্যন্ত শিখছেন, এখন 8 এর শিক্ষাটা আপনাকে অর্জন করতে হবে। 8 হয়েছেন, আপনাকে ব্রোঞ্জ লাইনের শিক্ষাটা অর্জন করতে হবে। ব্রোঞ্জ লাইন হচ্ছে আপনাকে গোল্ড লাইনের শিক্ষাটা অর্জন করতে হবে। গোল্ড লাইন হচ্ছে আপনাকে ডিরেক্টরের শিক্ষাটা অর্জন করতে হবে। ডিরেক্টর হওয়ার পর আপনাকে অনার ডিরেক্টর, প্রত্যেকটা স্টেপে আপনাকে শিখতে হবে। আর যখন এইভাবে ধাপে ধাপে শিখে শিখে আপনি যখন এক সময় অনার ডিরেক্টর হয়ে যাবেন, তখন আপনার জীবনে কি চলে আসবে? ফিনান্সিয়াল ফ্রিডম, যেটাকে বলে, আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করি। পৃথিবীতে একটা মাত্র প্রফেশন যেখানে বলা ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া যায়, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। পৃথিবীর অন্য কোনো সেক্টরে ফিনান্সিয়াল ফ্রিডম নেই। দেখেন, আজকে বসুন্ধরা গ্রুপের মালিক, যমুনা গ্রুপের মালিক, ভ্যাকসিনকের মালিক, তাদেরকে এখনো কাজ করা লাগে, বাট একজন নেটওয়ার্কার কিন্তু কাজ করা লাগে না। সে একটা টাইমের পর কিন্তু সে আর কাজ না করলেও তার ইনকাম বন্ধ হয় না। বরং ফিনান্সিয়াল ফ্রিডম বলে সেই অবস্থাকে যে আপনি অবসরে, যেমন বাংলাদেশে এক সময় সেরা ধনী ছিল কে? জহিরুল ইসলাম। সে মারা যাওয়ার পর আস্তে আস্তে তার কিন্তু সে কিন্তু তার এখন সেরা ধনী তালিকা সে কিন্তু নাই, তবে তার মৃত্যুর পর আস্তে আস্তে কিন্তু তার ইনকাম কমছে। তাহলে এটাকে ফিনান্সিয়াল ফ্রিডম বলে না। ফিনান্সিয়াল ফ্রিডম হচ্ছে আপনি ইনঅ্যাক্টিভ হওয়ার পরেও, আপনি মারা যাওয়ার পরেও যতদিন যাবে আপনার ইনকাম ডে বাই ডে বাড়বে, এটাকে বলে ফিনান্সিয়াল ফ্রিডম। আপনার সময়ের সাথে সাথে ইনকাম বাড়বে, আপনি কাজ করেন আর না করেন, করতে পারেন আর না পারেন, থাকেন বা না থাকেন, ইনকাম ডে বাই ডে বাড়বে, এটাকে বলে ফিনান্সিয়াল ফ্রিডম। আমাদের খরচ তো বাড়তেছে, খরচ অনুযায়ী ইনকাম বাড়তে হবে। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে আপনার এই প্রফেশনটাকে বেশি বেশি করে শিখেন, কাজটাকে ভালো করে রপ্ত করেন, এবং এটাতে আপনি যেন এক্সপার্ট হতে পারেন। সবাই শুধু মানে এই কাজ করলে হবে না, পাশাপাশি নিজেকে ট্রেনার হিসেবে আত্মপ্রকাশের জন্য প্রস্তুতি নেন। পাশাপাশি ট্রেনার হওয়ার জন্য যেটা লাগে, নিজের পজিশন, নিজের র্যাঙ্ক, যারা 4 স্টার আছেন টার্গেট করেন আপনি কবে 5 স্টার হবেন, যারা 5 আছেন টার্গেট করেন আপনি কবে 6 হচ্ছেন, যারা 6 আছেন কবে 7, যারা 7 আছেন আপনি কবে 8 হচ্ছেন, যারা 8 হচ্ছেন আপনি প্ল্যান করেন কবে আপনি ব্রোঞ্জ লাইন হবেন, কবে আপনি গোল্ড লাইন হবেন। এইভাবে পরিকল্পনা মাফিক স্টেপ বাই স্টেপ আপনাকে প্রত্যেকটা র্যাঙ্ক অ্যাচিভ করতে হবে, এবং যে পর্যন্ত আপনার সফলতা না আসছে সে পর্যন্ত আপনাকে কন্টিনিউ কাজটা করতে হবে। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনাদের যে সমস্ত নতুন ডিস্ট্রিবিউটররা আজকের এই প্রোগ্রামে ছিল, আমরা মেবি আগামী 2 তারিখ অথবা 3 তারিখের দিকে আমরা একটা ওপিপি দেব। আপনাদের নতুন ডিস্ট্রিবিউটররা যদি নামের তালিকায় করছে তাদের অলরেডি গেস্ট ভান্ডার পুরোটাই ইনট্যাক্ট। মিনিমাম সে চাইলে সে 15-20 জন 30 জন গেস্টকে সে ওপিপিতে রাখতে পারবে। তা আমরা 2-3 তারিখের দিকে আমরা যে ওপিপিটা দিব, অথবা মেবি কোম্পানি অথবা কালকে বা পরশু থেকে কোম্পানির একটা ওপিপি আছে, আপনারা চাইলে সেই ওপিপিটা তো আপনারা আপনাদের গেস্ট রাখতে পারেন। বিশেষ করে মনে রাখবেন, অর্জন করার পর এই জ্ঞানটা যদি মানে আপনি যখন কোনো রান্না করবেন, ধরেন ভাত রান্না করছেন, ভাত রান্না করে যদি ভাতটাকে পাতিলের মধ্যে না খেয়ে, তাহলে কি হয় বলুন তো? ভাতটা পচে যায় না, গন্ধ হয় না, পরিবেশ দূষিত করে না, পরবর্তীতে পাতিলে কি আবার ভাত নেওয়া যায়? নো, পাতিল পরিষ্কার করা লাগে। ঠিক একই রকম ট্রেনিং করার পর, জ্ঞান অর্জন করার পর, এটা যখন ইমপ্লিমেন্টেশন হয় না, এটা যখন কাজে লাগানো হয় না, তখন এই জ্ঞানটা আমাদের জন্য হয়ে যায় আবর্জনা। যেহেতু আপনাদের নতুন ডিস্ট্রিবিউটর যারা এই ট্রেনিংটা করছে, আপনাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে নিয়ে আগামী আজকে রাতেই অথবা কাল, আজকে তো আপনারা একটা ট্রেনিং ফলো আপ দিবেনই, তারপর আপনারা কালকের মধ্যে তাদের সাথে একবার সাক্ষাৎ করে বসে তাদের গেস্ট লিস্টটাকে যাচাই বাছাই করে ওপিপিতে সে কাকে কাকে ইনভাইট করবে, কিভাবে ইনভাইট করবে, এই সূত্রগুলো শিখে দেন। আপনারা এটা ধরেন এই ট্রেনিং আপনার টিমের 5টা ডিস্ট্রিবিউটর অ্যাটেন্ড করছে, তাহলে 5টা ডিস্ট্রিবিউটর যদি আগামী 3-4 তারিখে আমরা যখনই ওপিপি দিই, সে যদি 10টা করে এক একজন গেস্ট থাকে, তাহলে তো আপনার 50 জন গেস্ট থাকে। আর 50 জন গেস্ট থাকলে মিনিমাম 25-30 জন জয়েন করবে। তো 25-30 জন জয়েন করলে এই তো আপনার আরেকটা টিম তৈরি হয়ে গেল ট্রেনিং করার জন্য।
তাহলে আমরা এই মাস শেষে জুন মাস শেষ হওয়ার পর আবার একটা ট্রেনিং করব, সেখানে আবার এই নতুন রোগগুলো আবার ট্রেনিং করবো। ওকে, এরকম করে আস্তে আস্তে আমরা আমাদের টিমগুলোকে ডেভেলপ করবো, আমরা একটা স্ট্রং একটা টিম তৈরি করবো। পাশাপাশি আমি আবারও বলতেছি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে, আপনার আপলাইন লাগবে, আপনার একজন গুরু লাগবে, সবাই গুরুর পরামর্শ করে চলবেন। আর সবাই ইনশাল্লাহ আমরা জুন মাসে একটা সেরা বিজনেস করবো, যেহেতু কোম্পানির প্রমোশনটা কোম্পানি আমাদেরকে আবার সুযোগটা দিছে, ব্রোঞ্জ কার্ডে, সিলভার কার্ডে, গোল্ড কার্ডে। বিশেষ করে যারা এখানে অনেকেই আছেন যারা এখনো ব্রোঞ্জ কার্ড কেটে আছেন, এখনো গোল্ড কার্ড হন নাই, ভাই গোল্ড কার্ড না হলে আপনি অনেক টাকা মিস করে ফেলবেন। আমি প্রত্যেক 7 স্টারকে বলবো, প্রত্যেক 8 স্টারকে বলবো যে ব্রোঞ্জ কার্ডে কি সুবিধা, গোল্ড কার্ডে কি সুবিধা বা প্লাটিনাম কার্ডে কি সুবিধা, এই পার্থক্যগুলো আপনাদের টিমে যারা ব্রোঞ্জ কার্ড কাটছে তাদেরকে নিয়ে আপনি আলাদাভাবে একটা জুম ট্রেনিং আয়োজন করে তাদেরকে ব্রোঞ্জ এবং প্লাটিনামের সুবিধার পার্থক্যটা বুঝিয়ে দিবেন। লাভ কে বুঝে না, পাগলও নিজের লাভ বুঝে। আপনি যখন তাকে ক্লিয়ার করে দিবেন যে এখানে ওইটার চেয়ে লাভ বেশি পাওয়া যায়, সে অটোমেটিক্যালি গোল্ড কার্ড কাটবে ভাই। আর আমি আপনাদের যারা আমাদের নতুন ডিস্ট্রিবিউটর হিসেবে আসছেন, হয়তোবা নরমাল জয়েনিং আছেন 3 স্টার বা 4 স্টার, অথবা যারা এখনো কারণে ব্রোঞ্জ কার্ড কেটে বসে আছেন, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে ভাই আমাদের এই বিজনেসটা যদি করতে চান, যদি আপনি আমাকে পরামর্শ দেন যে বস আপনি একটা পরামর্শ দেন যে কিভাবে বিজনেসটা করলে আমার জন্য ভালো হবে, আমি বলবো যে ভাই আপনি অবশ্যই অবশ্যই গোল্ড কার্ড করবেন। এবং গোল্ড কার্ড না শুধু, গোল্ড কার্ড হয়ে আপনি প্লাটিনাম কার্ড অবশ্যই করে ফেলবেন। তাহলে আপনি টিএনসির যত সুযোগ সুবিধা আছে সবকিছু ভোগ করবেন। এখন বলবেন যে আপনি করছেন, হ্যাঁ অবশ্যই আমি নিজে করে আমি আপনাকে বলতেছি। তার মানে যেহেতু আমি নিজে করে আমি প্লাটিনাম, তাহলে আমি যদি প্লাটিনাম হয়ে যেতে আমি আপনাকে বলছি যে আমি প্লাটিনাম আপনি করেন, তার মানে এটা এই সিদ্ধান্তটা আপনার জন্য নিরাপদ। কারণ যে নিজে করে আপনাকে বলছে এটা নিরাপদ। যদি আমি না করে আপনাকে বলতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে সে কারণে আমরা কেন বলতেছি। তো যারা আমাদের নতুন ডিস্ট্রিবিউটর যারা ভাই মিস করে গোল্ড কার্ড না করে, এই জন্য আমরা অবশ্যই গোল্ড কার্ড করে ফেলবো যারা ডিস্ট্রিবিউটর নতুন ডিস্ট্রিবিউটর হিসেবে আছেন। আর পাশাপাশি যে সমস্ত গেস্ট আছেন আপনারা অবশ্যই গোল্ড কার্ড নিয়ে বিজনেস করবেন। আর সবাই যারা আমাদের পুরাতন ডিস্ট্রিবিউটর যারা এখনো পিলো প্রমোশন, ফিজিক্যাল প্রমোশন, এই প্রমোশনগুলো এখনো নিতে পারেননি, আমি বলবো এটা আপনাদের জন্য হয়তোবা আল্লাহ হয়তোবা আপনাদের কপাল হয়তোবা রাখছে, এই জন্য এই মাসটা আবার প্রমোশনটা দিছে। তা আপনারা একটু কষ্ট করে, আর ভাই 3-4টা পেশেন্ট আনলে তো সেল করে তো আপনার এটা হয়ে যায়, 4-5টা রুগী আনলে তো বিক্রি করে তো হয়ে যায়। আপনার একটা প্রমোশন, কোম্পানি একটা প্রণোদনা দিল। ওকে, আমরা সবাই আমরা যেন মানে লুজারের দলে যেন আমরা না থাকি, বঞ্চিতদের দলে যেন আমরা না থাকি। মনে রাখবেন বিজয়ীরা কখনো বঞ্চিত হয় না, তারা সব টার্গেট অ্যাচিভ করে নেয়, ছোট টার্গেট বড় টার্গেট যে কোনো টার্গেট তারা অ্যাচিভ করে নেয়। তো আমরা 5 তারিখে ইনশাল্লাহ একটা ভালো ক্লোজিং করব। আমাদের সকল ডিস্ট্রিবিউটরকে বলবো যে আমরা খুব সিরিয়াসলি কাজ করে ইনশাল্লাহ আমরা আমাদের অবস্থান তৈরি করব। কারণ ইনকামের কোনো বিকল্প না। আপনারা দেখতেছেন সারা বিশ্বে এখন অর্থনৈতিক ক্রাইসিস আমাদের আমাদের অর্থনৈতিক ক্রাইসিসটা দূর করতে হবে। পাশাপাশি সফলতার একটা ইতিহাস আমরা সবাই রচনা করবো। আমি বিশ্বাস করি যে স্বপন বসের টিমটা, আমাদের যে টিমটা আছে এই টিমটা টিএনসি বাংলাদেশটা শুধু সারা বিশ্বে একটা রেকর্ড তৈরি করবে যদি আমরা সবাই সবার জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করি। নেভার এভার কুইট। কখনো কোনো ঘটনার প্রেক্ষিতে অথবা কোনো কারণে কখনো কাজটা ছেড়ে দিয়েন না। আমরা অনেক কাছে সামান্য 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা নিয়ে আপলাইনের সাথে একটু ঝামেলা করে আমরা টিএনসিটাকে ছেড়ে দিই। মানে অবস্থা হয়েছে আপনার ওই আপনি রাজ সিংহাসনে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু ওই আপনার রাজ সিংহাসনে যাওয়ার সময় পাপোশ দেয় আপনি হেঁটে যে যাবেন, পাটা মুছে যাবেন, পাপোশ দেওয়া হয় নাই কেন? অথবা আপনি রাজ সিংহাসনে উঠার আগে আপনাকে একটা টিস্যু দেওয়া হয় নাই কেন? এই টিস্যু নিয়ে ঝগড়া লাগিয়া আপনার রাজ সিংহাসন মিস করে আপনি ফকিরের রাস্তায় চলে গেছেন। বিষয়টা এরকম হয়েছে, আমরা অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে আমরা বিজনেস থেকে আমরা দূরে সরে যাই। এটার মতো তার মানে কি আপনি কোটি টাকার সুযোগটা মিস করে ফেলবেন সামান্য একটা বিষয়ের জন্য। তো কখনো মনে রাখবেন যদি আপনার সাথে কখনো কোনো কিছু হয়, যদি আপনার কাছে মনে হয় যে আপনি ঠকছেন বা আপনার ঠকানো হয়েছে বা কোনো কারণে আপনার কাছে খারাপ মনে হচ্ছে, আপনি এখান থেকে শিখে নেবেন। শিক্ষা নিয়ে নতুন উদ্যমে আপনি শুরু করবেন। কারণ টিএনসি এমন একটা জায়গা সেখান থেকে সফল হওয়া যায়। আর সফল হলে আপনার জীবনে কোনো কিছুর কোনো অভাব হবে না। টার্গেট তো সফল হয়, তাহলে কষ্ট করে সফলটা হন, কখনো কাজটাকে ছেড়ে দিবেন না। মনে রাখবেন যারা কুইটার তারা কখনো উইন করতে পারে না, আর যারা উইনার তারা কখনো কুইট করে না। যারা কাজটা উইনার নেভার কুইট, কুইটার নেভার উইন। যে বিজয়ী হয় সে কখনো কাজটাকে ছেড়ে দেয় না, আর যে কাজটাকে ছেড়ে দেয় সে কখনো বিজয়ী হয় না। তো আমরা সবাই অবশ্যই লেগে থেকে আমরা সবাই কাজ করব। কোম্পানি আপনাদের সবার জন্য গাড়ি বরাদ্দ করে রাখছে, বাড়ি বরাদ্দ করে রাখছে, আনলিমিটেড ইনকাম বরাদ্দ করে রাখছে, ট্যুর রেডি করা আছে। আপনি কবে গিয়ে নিয়ে আসবেন এটা আপনি ঠিক করেন। সবকিছু আপনার জন্য ওয়েট করতেছে। তো আপনাদের সবাইকে আমি বলবো, আমরা আমার টিমে যারা আছেন আপনাদের সবার উদ্দেশ্যে আমার কথা হচ্ছে ভাই আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের সাথে থাকবো। আমি এই ক্রাইসিস মোমেন্টে আমি টিমটার দায়িত্ব এই জন্য নিছি, আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে যদি দায়িত্বটা না নিই তাহলে টিম থাকবে না, আপনাদের টিম থাকবে না। যার জন্য এই সময় আপনাদের টিমটার দায়িত্ব নিচ্ছি, পাশাপাশি আপনাদের সবার ইনকাম নিশ্চিত করার জন্য।
আপনারা সবাই দায়িত্ব নিয়ে সবার জায়গা যার যার 6 স্টার 6 স্টারের দায়িত্ব পালন করবেন, 7 এর দায়িত্ব পালন করবেন, 8 এর দায়িত্ব পালন করবেন, ব্রোঞ্জের দায়িত্ব পালন করবেন, 5 স্টার 4 স্টারের প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালন করি, ইনশাল্লাহ আমরা সবাই একসাথে সফল হতে পারবো। মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কখনো একজন মানুষ 100% কাজ করতে পারে না। আমরা প্রত্যেকে 1% করে যদি করি তাহলে 100 জন মানুষ থেকে কিন্তু 100% চলে আসবে। শুধু লাগবে সবার সম্পৃক্ততা, বিকজ এই বিজনেসটা হচ্ছে টিম ওয়ার্ক বিজনেস। তো আমরা সবাই টিমের সাথে লেগে থেকে একসাথে কাজ করব, টিমের সাথে একটা গুড রিলেশন রাখবো, পাশাপাশি আমরা আমাদের আপলাইনের কথা মতো চলবো এবং একজনকে গুরু মেনে সেই গুরুর সাথে অ্যাটাচ থেকে আমরা সবাই কাজ করবো। কেউ যদি নেগেটিভ কথা বলে, কারো কোনো নেগেটিভ কথা শুনবেন না। অনেকে বলে যে জুম ট্রেনিং দিয়ে ব্যবসা হবে না, জুমে কি ব্যবসা হবে নাকি, এত সহজ নাকি? ভাই এরা নেগেটিভ মানুষ, নেগেটিভ সারা জীবন নেগেটিভ বলবে, কোনো নেগেটিভ কথা কান দিবে না। অলওয়েজ বি পজিটিভ, সবসময় পজিটিভদের সাথে থাকবেন, দেখবেন যে আপনার একটা বড় বিজনেস হবে এবং আপনি একটা সফল জীবন তৈরি করতে পারবেন। তো আপনারা সবাই 3 দিন ধৈর্য ধরে সময় দিচ্ছেন। পাশাপাশি আমাদের স্বপন বস একদম কন্টিনিউ আমাদের সাথে ছিল। স্বপন বসকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করার জন্য আমাদের সাথে। আসলে স্বপন বস সম্পর্কে কি বলবো, আমি তো ওনার পেছনে ওনার প্রশংসা করি, সামনে প্রশংসাটা করতে আমি খুব মানে আমার কাছে নিজের কাছে আনিজি লাগে, আর যার জন্য প্রশংসা করি সে অনেক সময় আনিজি ফিল করে। তারপরেও বলতে হয় যে ওনার মতো একজন বস পাইছি আমরা, ওনার মতো একজন আপলাইন পাইছি। দেখেন অনেক আপলাইন, নেটওয়ার্ক মার্কেটিং আপনারা অনেক আপলাইন পাবেন। আপলাইন হওয়া খুব সহজ, একজনের ফর্মে আপনার আইডি নাম্বার লেখা দিলে আপনি আপলাইন হয়ে গেলেন। বাট লিডার পাওয়া অনেক কঠিন। সবাই আপলাইন হতে পারে, সবাই লিডার হতে পারে না। দায়িত্ব নিতে পারে যে সে হতে পারে লিডার। সো আর নেটওয়ার্ক মার্কেটিং আসছেন, অনেকে টাকা কামায় সম্মান ছাড়া টাকা কামায়, অনেকে সম্মান সহ টাকা কামায়। তাহলে আপনি কি সম্মান ছাড়া টাকা কামাবেন না সম্মান সহ টাকা কামাবেন, এটা আপনি ঠিক করবেন। একসময় দেখবেন যখন আপনার অর্ডার টাকা হয়ে যাবে, আপনি সম্মানের জন্য কাঙ্গাল হয়ে যাবেন, কিন্তু কেউ আপনাকে সম্মান করবে না। টিএনসিতে এখনো বহু লোক আছে বছরে 1 কোটি টাকার উপর ইনকাম করে, তারা কেউ চিনেও না, কেউ জিগাও না, সে হেড অফিসে গেলে তারা কেউ চিনেও না, কোনো স্টেজে তাকে দাঁড়াইতেও দেয় না, কথা বলতে দেয় না। এবং অনেকে আবার এটার জন্য রাগ করে আবার প্রোগ্রাম থেকে চলে যায় যে আমাকে স্টেজে কথা বলতে দেয় না কেন, কঠিন মাইন্ড করে। ভাই যারা দায়িত্ব নেয় না তারা কখনো সম্মান পায় না। তো সবাই সম্মানের জন্য কাজ করেন, কারণ টাকা একসময় আমাদের অনেক হবে, কিন্তু টাকা এবং সম্মান যদি আপনি একসাথে অর্জন করেন তাহলে আপনার জীবনটা হবে পরিপূর্ণ সফল। আর এই জিনিসটার জন্য সবার আগে দরকার হচ্ছে আপনাকে লিডার হইতে হবে, টিমের দায়িত্ব দিবেন। আপনি অ্যাটলিস্ট দায়িত্ব নিয়ে 4টা মানুষের জীবন পরিবর্তনের জন্য কাজ করেন। আমি 4টা মানুষকে এমন একটা জীবন তৈরি করে দেবো, তারা তাদের ঘরের মধ্যে যেন আমার ছবিটা লাগাই রাখে যে আজকে যে আমার বাড়ি গাড়ি যা কিছু সবাই মানুষটার কারণে হয়েছে। নিজেকে এমন একটা মানুষ তৈরি করেন। আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে 4টা মানুষকে আপনি সফল করেন। নিজের জন্য আজকে থেকে কাজ করেন না, কাজ করেন আপনার টিমের জন্য। 4টা লোককে আপনি অনারি ডিরেক্টর বানাই দেন, যে এই লোক 4টা লোককে অনারি ডিরেক্টর বানানোর আগ পর্যন্ত ওদের জন্য যা যা করা লাগে আমি সব করবো। নিজের লাভ দেখবো না, নিজের কিছু দেখবো না, ওদের জন্য সবকিছু করবো। আমরা অনেক কাছে নিজের ট্যুর হইলে চোখ বন্ধ করে ফেলি, না আমার তো হয়ে গেছে, এখন আর দরকার নেই। টিমেরটা চিন্তা করেন, এটা হচ্ছে স্বার্থপর মানুষ, এরা কখনো লিডার হয় না। তো আপনাকে টিমের দায়িত্ব নিতে হবে, টিমকে অ্যাচিভার বানাতে হবে। 4জন মানুষের জীবন পরিবর্তনের জন্য একটা সিদ্ধান্ত নেন। 4জন মানুষের জন্য 3টা বছর পরিশ্রম করেন, 4টা বছর পরিশ্রম করেন, ইনশাল্লাহ দেখবেন সারা জীবন সম্মানও পাবেন, সারা জীবন টাকাও পাবেন, অডেল টাকা আসবে, অডেল সম্মান আসবে এবং একটা স্বয়ং সম্পূর্ণ একটা জীবন আপনি পাবেন। যে জীবনটা নিয়ে আমি যে বলছি, এমনও জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো যদি 4জন মানুষের জীবন পরিবর্তন করতে পারেন, আমি বিশ্বাস করি আপনাদের জীবনটা এরকম একটা জীবন হবে। সবাই টিমের মধ্যে কোনো প্রকার যন্ত্র তৈরি করবেন না, ষড়যন্ত্র করবেন না, টিমের মধ্যে ফ্রেশ মনে ফ্রেশ মাইন্ডে ফ্রেশ ভাবে বিজনেস করবেন এবং সবাই তাহলে একসাথে সফল হতে পারবো। আবারও বলতেছি ভাই, আপনারা যারা টিমে কাজ করেন, আমি আমার টিমের লিডারদের উদ্দেশ্যে বলি, আমি একদম স্পষ্ট কথা বলে দিচ্ছি, যদি কেউ কখনো টিমে কোনো দুর্নীতি করেন, আপনি যেই হন না কেন, আমি ভাই আপনাকে আমি কাজ করতে দেবো না, আপনাকে আমি আমার টিমে রাখবো না। সে যেই হোক, কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক, সিনিয়র হোক, জুনিয়র হোক, যেই হোক, দুর্নীতি করবেন আপনাকে আমি টিমে রাখবো না। আমি আপনার চেহারাটা আমি উন্মোচন করে দেবো, আপনি যেন টিমে না থাকতে পারেন। একই সাথে যারা সৎভাবে কাজ করবেন তাদের সাথে আমি কথা দিচ্ছি, আপনাদেরকে উপরে ওঠানোর জন্য আমার যা করা লাগে, টাকা দেওয়া লাগে, শ্রম দেওয়া লাগে, মেধা দেওয়া লাগে, যা করা লাগে, ইনশাল্লাহ আমি সবকিছু করবো। যারা সৎভাবে কাজ করবেন, আমি বিশ্বাস করি দুষ্ট করেছে শূন্য কল ভালো। আমরা এত কষ্ট, এই যে দেখেন এত কষ্ট করে ট্রেনিং করাচ্ছি, এত সুন্দর করে টিম তৈরি করতেছি, ডিস্ট্রিবিউটরকে অ্যাক্টিভ করতেছি, বাট আপনি নিজের সামান্য ছোট্ট একটা স্বার্থের জন্য সবার এই কষ্টকে আপনি নষ্ট করে দেন, তাহলে আপনাকে আমাদের রাখার দরকার নেই। সো আমি সবাইকে বলবো, সৎভাবে কাজ করেন, সৎ মানুষের সাথে আল্লাহ আছে, ভালো মানুষের সাথে আল্লাহ আছে। আমরা সবাই একজন ভালো মানুষ হব, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং মিথ্যা কথা বলবো না, কখনো কারো গীবত করবো না, সৎভাবে কাজ করবো। এবং ইনশাল্লাহ আমরা এই মাসে আমাদের 4টা ক্লোজিং, 5 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 26 তারিখ,
আমরা ইনশাল্লাহ 5 তারিখে আমি সবাইকে বলবো আমরা বেস্ট একটা ক্লোজিং করবো। যারা 5 তারিখে ভালো ক্লোজিং করতে পারবেন আমি আপনাদেরকে ভরসা দিয়ে বলতেছি 12 তারিখে আপনাদের চেয়ে ভালো ক্লোজিং হবে। কারণ আমি এই মাসে আমি কিছু প্রোগ্রাম সেট করছি, তো এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনাদের অনেক বড় একটা বিজনেস হবে। সবাই এই মাসে খুব ভালো ইনকাম করতে পারবেন। এক একজন 7 স্টার 8 স্টার চাইলে এই মাসে 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমি যে সমস্ত পরিকল্পনা তৈরি করছি আপনারা যদি সেই পরিকল্পনাগুলো নিয়ে আপনারা সবাই কাজ করেন, ওকে? আর যারা 6 স্টার আছেন 5 স্টার আছেন আপনারা একজন এই মাসে 30-40,000 টাকা ইনকাম করতে পারবেন। তো সবাইকে বলবো সবাই ইনশাআল্লাহ সিরিয়াসলি কাজ করবেন, টিমের সাথে অ্যাটাচ থাকবেন, দায়িত্ব নিয়ে কাজ করবেন। যখন যে বছরা যে প্রোগ্রাম দিবে আপনাকে যেন ফোন দিয়ে না বলা লাগে যে ভাই আপনি আপনার টিমকে বলেন। আপনি তো আমাদের গ্রুপে অ্যাডই আছেন লিডার হিসেবে দায়িত্ব নিয়ে। যখনই গ্রুপে দেখেন যে বসদের কোনো প্রোগ্রামের নোটিশ দেওয়া হয়েছে আপনি নিজের দায়িত্ব নিয়ে আপনার টিমের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর আপনি অ্যাটেন্ড করার জন্য দায়িত্ব নেবেন। আমরা অনেকে কি করে জানেন, বসে যেরকম আমার পাঠাইছে আমি সবার পাঠিয়ে দিচ্ছি, এবার কেউ করলো কেউ না করলে আমার আর মাথা মাথা নেই। এগুলো হচ্ছে দায়িত্বহীন জ্ঞানহীন মানুষের কথা। দায়িত্বটাকে বাইপাস করে দেয়, তাহলে দায়িত্ব বাইপাস করে না, বরং আপনি দায়িত্ব নিয়ে আপনার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর আপনি কনফার্ম করবেন সবাই যেন অ্যাটেন্ড করে, এবং এই দায়িত্বটা নিতে পারলে জীবনে অনেক বড় হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অনেক কথা বলছি গত 2-3 দিন। আসলে আমি দেখেছি আমার টিমে যারা ডিস্ট্রিবিউটর আমাদের এখানে আছে, বসের টিমেরও লোকজন আছে, আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি যদি আমার কোনো কথা আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন। আর বিশেষ করে আমার টিমের ডিস্ট্রিবিউটর তাদেরকে আসলে আমি অনেক আপন মনে করে, হ্যাঁ আমি অনেক আপন মনে করে আমি তাদের সাথে আমি কথা বলি, অনেক সময় শাসনমূলক অনেক কথা বলি, অনেক সময় জোর আপনাদেরকে বকা দিয়ে অনেক কথা বলি, বা আপনারা কথাগুলো কখনো পার্সোনালি নেবেন না। আমি চাই আপনারা সবাই একটা ভালো জীবন তৈরি করেন, আপনারা সবাই সফল হন, এবং আপনাদের সাথে আমি আছি, আমি থাকবো ইনশাল্লাহ। সবাই সবার আপনাদের সাথে বসে পরিকল্পনা করেন, টিম মিটিং করেন, আর আপনাদেরকে বলে দায়িত্ব নিয়ে কাজ করবেন। এই আশা কামনা আমার ট্রেনিং এখানে শেষ করতেছি। এখন আমি আমাদের স্বপন বসকে রিকোয়েস্ট করবো, উনি আমাদের এখানে যারা পার্টিসিপেন্ট আছেন তাদের অনুভূতি যে তারা 3 দিনের ট্রেনিং থেকে, আমি দেখি যে অনেকে ট্রেনিং থেকে কি শিখছে এটা বলতে দেওয়া হয়, উনি ওনার স্বপ্ন নিয়ে কথা বলতেছে, উনি ট্রেনিং রিলেটেড কোনো কথা বলেন না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি শুধু 3 দিনের ট্রেনিং বিষয়ে কথা বলবেন, এর বাইরে কোনো আলোচনা আমাদের করার দরকার নেই। পাশাপাশি আমি বসকে রিকোয়েস্ট করবো যে বস এই মাসে কোন লিডারের কোন টার্গেটটা আপনি একটু কাইন্ডলি নিয়ে নেবেন। তাহলে আমি এই বলে আমার আলোচনা শেষ করতেছি। আমি আপনাদের সাথে আছি, আমিও বসের কথা শুনবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে, এবং আপনাদের সাথে আমি আছি, আপনাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ। আমরা সবাই হাতে হাত রেখে আমরা সবাই একসাথে সফল হবো, এই আশা কামনা আমার ট্রেনিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। জি, সবুজ স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে স্যার আমাদের গত 2 দিন আমাদের সাথে ছিলেন এবং আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তো স্যারকে আসলে আমরা হাতে তালি দিয়ে অভিনন্দন জানাবো, উৎসাহিত করবো, এরকম সুযোগ আমাদের সফটওয়্যারগত কারণে আমরা করতে পারি না। তারপর আমরা সবাই স্যারের জন্য মন খুলে আল্লাহর দরবারে দোয়া করব যে স্যার আমাদের 2 দিন অত্যন্ত আন্তরিকতার সাথে, অত্যন্ত ভালোবাসার সাথে সে আমাদের গত 3 দিন আমাদেরকে ট্রেনিং করিয়েছেন। তো আমি আপনাদের যারা এখানে এখন উপস্থিত আছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আপনারা সারাক্ষণ এখানে আছেন। আপনাদের একটা কথা স্মরণ করে দিতে চাই যে আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন গত 3 দিন নাজমুল স্যার আমাদের অফিসের একজন অফিসার, উনি সার্বক্ষণিক আমাদের সাথে ছিলেন। উনি এই প্রোগ্রামটিতে থাকা না থাকার মধ্যে কিছু যায় আসে না, এমনটা কিছুই ছিল না, বাট উনি সারাক্ষণ ছিলেন। আপনি যদি ফলো করে থাকেন তাহলে দেখবেন যে আমি সার্বক্ষণিক, আমি কখনো লাইন থেকে বের হয়ে যাইনি। আপনি যদি ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের লিডার যিনি আমাদের ট্রেনার ছিলেন উনি সার্বক্ষণিক ট্রেনিং করিয়ে দিয়েছেন। এই যে এত বড় একটা ঘটনাটা ঘটলো, আপনি কেন বারবার বেরোচ্ছেন? আপনার কি একবারও মনে হয় না সবুজ স্যারকে 5 মিনিটের জন্য বিরতি নিতে পারে না? সবুজ স্যার 5 মিনিটের জন্য বিরতি নিতে পারে না? স্বপন ভাইকে একটু বিরতি নিতে পারে না? আমরা তো কেউ বিরতি নেই নাই। তাহলে আপনারা কেন এই এতবার ইন আউট হচ্ছেন? আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আমার মনে হয় যে একটানা প্রোগ্রাম আমি প্রত্যেকটা কথা আমি অন্তর দিয়ে শুনেছি, আমি মন দিয়ে শুনেছি, যেটা আমার বিজনেসের জন্য আমার অনেকগুলো আমার পার্সোনাল ভুল ত্রুটিগুলো আমাকে কি করবে, সহযোগিতা করবে এখান থেকে শেখার। তো আমি সবুজ স্যারকে আবারও ধন্যবাদ জানাবো এবং আমরা শেয়ারিং শুনবো। তো শেয়ারিং শোনার আগে আপনাদেরকে কিছু বিষয় বলে দিতে চাই যে আমাদের আগামী 2 তারিখ থেকে আমাদের কোম্পানির অফিস কন্টিনিউ হবে। আমি আগের মিটিং এ বলেছি আপনাদের যারা আসতে অসুবিধা হয় আমি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবো, আপনারা ব্যাংকে টাকা দিবেন, আপনাদের প্রোডাক্ট আমি আমার খরচে কুরিয়ার সার্ভিসে পৌঁছায় দেবো। আপনি যে স্টকে পারচেজ করতে বলবেন সেই স্টকে পারচেজ করে আমি সেটা আপনাদের কাছে পৌঁছায় দেবো। আপনারা জানেন যে কোম্পানি একটা বিশেষ প্রমোশন পলিসি যেটা ছিল রামাদান প্রমোশন, সেটা শেষে আমাদের রিকোয়েস্টে কোম্পানি ঈদ গিফট প্রমোশন দিয়েছে, ঈদ প্রমো দিয়েছে। এটা খুব বেশি দিন
কন্টিনিউ হবে না, কারণ কোম্পানির প্রোডাক্টের একটা লিমিটেশন আছে। সো আমি আমার টিমের সকল লিডারকে বলবো যে আপনি দেখেন আপনার টিমে কিভাবে এটা বেশি অ্যাচিভ করাতে পারেন, আপনি নিজে কিভাবে অ্যাচিভ করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন। তো আমরা শেয়ারিং শুনবো, আমাদের সময়ের একটা স্বল্পতা আছে, আমরা মাগরিবের মধ্যে শেষ করব, তার মানে 30-35 মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে আমরা আমাদের আলোচনা শেষ করব। তো প্রত্যেকেই শেয়ার করবেন 3 দিনের ট্রেনিং বিষয়ে। আমি একজন আমাকে গত 2 দিন ধরে রিকোয়েস্ট করেছে তার কথা শোনার জন্য, তো আমি তার কথা শুনতে পারি নাই। আজকে তার কথা প্রথমেই শুনতে চাই। সেটা হচ্ছে যে আমাদের আপনারা নিজেরা কেউ না বলা ছাড়া কেউ মাইক্রোফোন অন করেন না। আমি সুযোগ করে দিছি বলে বারবার কেউ অন অফ শুরু করে দিচ্ছে। যাকে বলবো সেই শুধু অন করেন। তো জি ভাইয়া, এরকম করবেন না। একজন আছেন আপনি খুব বারবার অন অফে চলে যাচ্ছেন, আর তাহলে তো আবার সবাইকে অফ করে দিয়ে করতে হবে। তো আমি অনুরোধ জানাবো আমাদের মিস্টার আলম খানের টিমে মিস্টার আলম খান, মিস্টার আলম খান শুনতে পাচ্ছেন? আলম খান আপনার মাইক্রোফোনটা অন করেন, যে আমাদের লিডার গোল্ডলাইন মিস্টার আলম খান। মিস্টার আলম খান শুনতে পাচ্ছেন? জি, আমরা আলম খানকে কানেক্ট করতে পারছি না। আমরা চলে যাচ্ছি আমাদের একজন সিনিয়র লিডার মিস্টার কাউসার আহমেদ ময়মনসিংহ থেকে, যিনি 8 স্টার হয়েছেন। খুব অল্প সময়ে এই 3 দিনের প্রোগ্রামের বিষয়ে আপনার মতামত পেশ করেন। হ্যাঁ কাউসার ভাই। কাউসার ভাই, আমরা আলম খানের আলোচনা। আচ্ছা কাউসার ভাই কথা। বস শুনতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং কারণ আমরা এত 2-3 দিন ব্যাপী একটা ট্রেনিং করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বস, আমাদের বেশ কয়েক জায়গায় আমরা ট্রেনিং করছি। আপনার ল্যাপটপে 10 জন 15 জন করে বিভিন্ন জায়গায় ট্রেনিং করতেছে আর কি। সেই ক্ষেত্রে আমরা ভালো একটা রেজাল্ট পাইছি, এবং মানে তারা অনেকেই বুঝতে পারছে ব্যবসাটা বা ট্রেনিংটা বুঝতে পারছে। আর আশা করতেছি নেক্সট টাইম আমরা প্রজেক্টরের মাধ্যমে যদি কোনো সিস্টেম করা যায়, আমরা আর এইভাবে ট্রেনিংটা করে চালিয়ে যাব। আর এভাবে আশা করি আমাদের যে আগে যে ব্যবসা আমরা ডিরেক্ট ট্রেনিং করতাম, এখান থেকে কোনোভাবেই কম হচ্ছে না। আশা করতেছি এভাবে ট্রেনিং করলে আমরা আমাদের জয়েনিং, আমাদের ওপিপি সবকিছু এভাবে চললে আশা করি আমাদের আগের থেকে রেজাল্ট কম আসবে না ইনশাআল্লাহ। জি, এই জন্য আর বস 3 দিন ব্যাপী আমাদের হুমায়ুন কবির সবুজ ওয়াচিং ব্যাপী ট্রেনিং করাইতে আর অনেক জি কাউসার ভাই আপনার কথা আসতেছে না। আর সবাইকে রিকোয়েস্ট করব যেন আমরা যে যখন বসেরা যেহেতু কষ্ট করে ট্রেনিংটা করে, আমরা যেন শুধু কষ্ট করে একটু শুনতে পারি বা আমরা মনোযোগ দেই, এবং বারবার ট্রেনিং থেকে পৃথক হওয়া আবার এই পৃথক যেন না হয়। সুতরাং সবাই ট্রেনিংটা একটু গুরুত্ব দিয়ে শুনবো, বোঝার চেষ্টা করব। বসগর পরিশ্রম যেন মানে বৃথা না যায়, আমাদের প্রতি যে তাদের ত্যাগ। জি জি, আমাদের লিডার জনাব কাউসার আহমেদকে অসংখ্য ধন্যবাদ। উনি নতুন 8 স্টার হয়েছেন। আমরা আলম একটা সেলস করে করবে প্রমোশন গুলো সব। জি, আমরা মিস্টার আলম খানের টিমের মিস্টার মিজানুর রহমান, আমরা মিজানুর রহমানকে সুযোগ দিতে চাই। মিস্টার মিজানুর রহমান, আপনি মাইক্রোফোন অন করেন, মানে মিস্টার আলম খান আপনি মাইক্রোফোন অন করে আপনি শেয়ারিংটা করেন। আর সবুজ স্যার আপনি ওই স্ক্রিনটা সরায় নিলে লিডারদের চেহারা দেখা যাবে। মিস্টার আলম খান আপনার মাইক্রোফোন অন করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মিজান ভাইকে দেন। স্যার মিজান ভাই একটু নিচে গেছে, একটা গেস্ট আসছিল তো নিচে গেছে, এখনই আসতেছেন, কল দিছিলাম স্যার আসতেছে উনি। মিস্টার সুহাগ, এমডি সুহাগ হোসেন, ওর আইডিটা স্যার ওপেন করেন, ও লাইনে আছে, কথা বলবে স্যার।
আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু আপনি আমাদের গোল্ডলায়ন, আপনি আমাদের প্রোগ্রামে 3 দিন ছিলেন, এই প্রোগ্রাম বিষয়ে আপনি 2 মিনিট আমাদেরকে শেয়ার করেন। Right, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সবাইকে আসসালাম। বেশি বেশি ধন্যবাদ, স্যারকে আরো বেশি ধন্যবাদ। আসলে আমি সবুজ সবুজ ভাইকে তার 3 দিন যে কঠোর পরিশ্রম করে যে চমৎকার একটি ট্রেনিং উপহার দিলেন আমাদের এই সময়ে, এই লকডাউনের সময়। আসলে আমরা যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, যে একটা ভয়ের ভিতরে ছিলাম, যে আসলে আমাদের টিমে অসংখ্য ডিস্ট্রিবিউটর, এই সময়ে আমাদের টিমের এই ট্রেনিং গুলো দরকার, প্রোগ্রাম গুলো দরকার। আসলে এই ঠিক সময়ে ঠিক ট্রেনিং, আসলে চমৎকার ট্রেনিং। আসলে 3 দিনে যারা ট্রেনিং এ ছিল আমার টিমে মোটামুটি হ্যাঁ আলম ভাই। হ্যাঁ কি জানি বলতো, তার 3 দিনে আমার টিমে মোটামুটি ভালো লোক ছিল। তারা চমৎকার ভাবে ট্রেনিং করেছে, আমিও 3 দিন ছিলাম। তাই 3 দিনে আসলে আমিও গোললাইন হিসেবে যে এই মুহূর্তে আমাদের নতুন কিছু শিকার মানসিকতা, যে এই করোনার সময় লকডাউন থেকে বা অনলাইনের মাধ্যমে আসলে অফিসে বসে ঘরে বসে আসলে চমৎকার একটা উপহার দেওয়া যাবে সেই ট্রেনিং এর মাধ্যমে। আর আমি বলবো নিজে আমি একটা নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার টিম নিয়ে চমৎকার একটি ডিজাইন করেছি, যে কি করে এই অনলাইনের মাধ্যমে মিটিং গুলো ভালো মতো করে সকল ধরনের ট্রেনিং করে ভালো বিজনেস করা যায়। তার কারণে আমাদের টিমের ভিতরে অসংখ্য ফুল টাইমার আছে। আসলে তারা এই করোনার সময় আসলে অর্থনৈতিক ভাবে খুব সংকট আছে। আসলে সকল কিছুর মূলে কিন্তু বিজনেস। এখন বিজনেস যদি ভালো হয়, পকেট কিন্তু অলরেডি বড় হয়ে যাবে। এখন বিজনেস করতে হবে। যাই হোক, আমি 5 তারিখ, 12 তারিখ, 19 তারিখ এই 3টা মিটিংয়ে আমি ভালো বিজনেস দিব ইনশাল্লাহ। আমি নিজে দায়িত্ব নিছি এবং সকলের সাথে আন্তরিকভাবে যোগাযোগ করে এবং কি করে ভালো কিছু পরিকল্পিত প্ল্যানিং করা যায় সেই বিষয়ে আমি অলরেডি নিজেও পরিকল্পনা করছি গতকাল রাতে। এবং একটা আমি ডিস্ট্রিবিউটর লিস্ট করেছি, যে আসলে যারা এই মুহূর্তে আসলে কে বিজনেস করবে, কে বিজনেস করবে না, কে বিজনেসে থাকবে, কে থাকবে না, এটা অলরেডি আমি নিজেও একটা ক্যালকুলেশন করে ফেলছি। তার কারণ কি, এই যে চমৎকার ঘরে বসে বসে ট্রেনিং করা যায়, এই ট্রেনিং গুলো আমি বারবার রিকোয়েস্ট করার পরও যারা ছিল না, আমি মনে করি এই সময়ে তারা বিজনেস থাকবে না, আর যারা কষ্ট করে ছিল তারাই কিন্তু বিজনেস করবে। যাই হোক, আমি নতুন করে ভালো টিম করব। আমি আবারও সবুজ ভাইকে অনেক 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 ধন্যবাদ, তার প্রতি অনেক কৃতজ্ঞ যে যিনি এই সময়ে অনেক পরিশ্রম করে আমাদেরকে চমৎকার ভাবে একটা ট্রেনিং উপহার দিলেন। এবং সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তাকে আমি কি ধন্যবাদ জানাচ্ছি। আসলে ধন্যবাদ দিয়ে কিছু এটা বলার মতো নেই। যাই হোক, আমি স্যারকেও জি, বলবো, আলম আপনিও আলম 3 দিন স্যারকে সারাদিন অসংখ্য ছিলেন। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ আলম স্যারকে আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা অন্যান্য লিডারদের একটু শেয়ারিং শুনতে হবে। মিস্টার শুভ্রদেব 7 স্টার হাত তুলেছেন, 1 মিনিটে শুধু 3 দিনের প্রোগ্রাম বিষয়ে কথা বলবেন। শুভ্র আমরা আস্তে আস্তে যাচ্ছি, সবার কাছে যাব। শুভ্রদেব। শুভ্রদেবকে পাওয়া যাচ্ছে না। মিস্টার আহমেদ বিন হ্যাঁ বস, আসসালামু আলাইকুম। আসসালামু বলেন বস। বলেন বস বলেন বলেন। আমি আছি বস। আসসালামু আলাইকুম। জি থ্যাংক ইউ জি বলুন। আমাকে শেয়ারিং সুযোগ করে দেওয়ার জন্য। বস জি বলেন। বস আজকে গত 3 দিন বস যে আমাদের হুমায়ুন কবির সবুজ বস যে ট্রেনিংটা করাইছেন, এই ট্রেনিংটা আমরা আগেও কন্টিনিউ প্রতি মাসে করতাম, কিন্তু করোনা পরিস্থিতি আসার পর আমরা চিন্তা করছিলাম যে আমরা এই ট্রেনিংটা কতদিন পর পাবো, সেটা একমাত্র আল্লাহ জানে। তো আমরা এই জুম ট্রেনিংটা বা জুম অ্যাপটার জন্য কিন্তু আমরা এখন টোটাল ট্রেনিংটা পেয়ে গেলাম। যেটা করতে আমাদের ঢাকা যেতে হতো কস্টিং দিয়ে, আমরা কস্টিংটা ছাড়াই কিন্তু এখন যেতে পারছি। আজকে এবং গতকালকে এবং আজকে ট্রেনিং করেছে বসে ইনভাইট ক্লোজিং এন্ড ফলো আপ। বস ফলো আপ বিষয়ে যদি এখন একটু কথা বলি, আপনি অল্প সময় দিয়েছেন, আমি বলতে চাইছি যে এই ট্রেনিংটা যদি আগামীতে আমরা প্রতিনিয়ত পাই তাহলে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট আনতে পারবো। আর বসে বলছে এই মাসের টার্গেট, এই মাসে চলতি মাসে আমার টার্গেট 10,000 পিবি, 5 তারিখের মধ্যে আমি 4,000 পিবি সাবমিট করব। এটা কিন্তু বসে বলছিলেন জি যে এই মাসের অসংখ্য টার্গেট অসংখ্য ধন্যবাদ। কার অসংখ্য কতটুকু। অসংখ্য ধন্যবাদ। বস স্টুডেন্ট